বলা হলো শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। হত্যা করাই তো উচিত। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ঠিকই তো করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করবে তো কাকে হত্যা করবে? আরে বংশ নির্বংশ করে দিয়েছে। কারা? কি আসলে আমার বক্তব্য দেওয়ার স্টাইল এরকম না, যেহেতু সবাই বক্তব্য দিয়েছে এভাবে, আমি এভাবে দিচ্ছি। এখন আমি খুব বিব্রত, এই কারণে বিব্রত যে আমার চেয়ে অনেক ভালো ভালো নেতা এখানে আমাকে বলতেছেন আমি নাকি নেতা, আমি নাকি প্রধান অতিথি। আমি কোনোদিন নেতা হতে পারি নাই, আমি জীবনে হতেও চাই না। আমি কর্মী ছিলাম, আমি কর্মী থাকতে চাই। আমার কাছে এই জায়গায় বসার চেয়ে ওই জায়গায় বসে স্লোগান দিতে অনেক বেশি ভালো লাগে। কারণ আমি মনে করি যারা এইখানে আসে তারা অনেক কিছু চিন্তা করে, কিন্তু যারা ওইখানে বসে তারা আমার নেত্রীকে অবশ্যই আমি মনে করি আমার চেয়েও বেশি ভালোবাসে, আমার চেয়েও বেশি দলকে ভালোবাসে, আমার চেয়ে বেশি বঙ্গবন্ধুকে ভালোবাসে। এবং যারা হাইব্রিড না, যারা বসন্তের কোকিল না, আমার মনে হয় তাদেরকে যদি আমরা সম্মান দিতে পারি, তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ করে রাখতে পারি, আমাদের এই বিএনপি সিএনপি এগুলি নিয়ে আমাদের চিন্তা করার এত সময় থাকার দরকার নাই। আওয়ামী লীগের যারা অরিজিনাল, যারা ভ্যানকার্ড, যারা হঠাৎ করে সুসময়ে এসে আমাদের পাশে দাঁড়িয়ে যায় না, যারা সুসময়ে এসে এমন কিছু করে না যে আমরা দুঃসময়ের সাথীকে ভুলে যাই, সেই দুঃসময়ের যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, যারা ৭৫ 15ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য, বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য, শেখ হাসিনার গণতন্ত্রের মুক্তির জন্য যারা লড়াই সংগ্রাম করেছেন এবং যারা ওই পরিবারে জন্ম নিয়ে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ করে এখন পর্যন্ত বাংলাদেশে মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন এবং মুক্তির আন্দোলনে শরিক হয়েছেন, আমি মনে করি তারা যদি একসাথে থাকে, বাংলাদেশের কোনো শক্তি নাই যে শেখ হাসিনাকে ইনশাল্লাহ এইবার এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাবে। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমরা বোধহয় তাদের সাথে একটু দূরত্ব হয়ে গেছে আমাদের। এটা একটু সত্য কথা আমি মনে করি। কিন্তু এখন আমাদের দরকারটা কি? এখানে সবাই 21শে আগস্টের ঘটনা বলেছেন, সবাই বলে গেছেন। একটু পয়সা বলে ভালো হয়, আমি সাইডে একটু এখানে 21শে আগস্টের ঘটনা বলেছেন, সবাই বলেছেন। এই ব্যাপারে আমরা বলার কিছু নাই, নিশ্চয়ই আপনাদের মুখস্থ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। কেন বলা হলো শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে? হত্যা করাই তো উচিত। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ঠিকই তো করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করবে তো কাকে হত্যা করবে? আরে বংশ নির্বংশ করে দিয়েছে। কারা? আমরা বাঙালিরা। পাকিস্তানের বাহিনী করে নাই, কিন্তু ব্রিটিশও করে নাই। আমরা অকৃতজ্ঞ বাঙালি জাতি। যেই লোকটি সারা জীবন সংগ্রাম করে গোলামীর জিঞ্জির থেকে আপনাকে আমাকে মুক্ত করলো, আমরা তাকে 3.5 বছর সময় দেই নাই। আমরা 3.5 বছর সময় না দিয়ে তাকে শুধু না, তার পরিবারের সকলকে হত্যা করেছি। 2টি মেয়ে বেঁচে গেছিল, একটা শেখ হাসিনা আর একটা শেখ রেহানা। 2টি মেয়ে বেঁচে গেছিল। কই 75-এর পরে 15ই আগস্টের পরে তো 21 বছর আমরা ক্ষমতায় ছিলাম না। কত হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। আমার নারায়ণগঞ্জেই শুধু এই হাত দিয়ে আমি 49টা মানুষের দাফন করেছি। লাশের উপরে গুলি করা হয়েছে, লাশের থেকে 70টা গুলি বের করেছি আমাদের নারায়ণগঞ্জে। টাঙ্গাইলও তার নিশ্চয়ই ব্যতিক্রম না। এই টাঙ্গাইল মুক্তিযোদ্ধাদের টাঙ্গাইল। টাঙ্গাইলকে আমরা সম্মান করি, টাঙ্গাইলের মানুষকে সম্মান করি। আমি মন থেকে বলছি, আল্লাহকে শপথ করে বলছি যে আপনাদেরকে আমি অন্যভাবে আমি সম্মান করি। কারণ আপনারা হলেন বীরের এলাকায় বসবাস করেন। এই এলাকায় বেঈমান কম, বীর বেশি। 1-2টা বেঈমান সৃষ্টি হয়ে গেছে, ওই পিন্টু না সিন্টু কি নাম, এই নামগুলি শুনতেছি এখন, এই 2-1টা নাম শুনি। এরা আপনাদেরকে কলঙ্কিত করেছে, আপনাদের বীরের ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। তাই আমি একটা কথা বলতে চাই, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, করবে না তো কাকে করবে? আন্তর্জাতিক শক্তি। কত বড় দুঃসাহস তার, কত বড় দুঃসাহস! বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ থেকে জন্ম নিয়ে 7ই মার্চের ভাষণ দিয়ে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করে, যে এই বাঙালি জাতি, এই আমার মুক্তিযোদ্ধা, আমার সাধারণ সম্পাদক আমার নির্মিকের বসে আছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, উনি যুদ্ধের আগে হয়তোবা 2 নালা 1 নালা বন্দুকের বেশি কিছু দেখেনও নাই, 2 নালা 1 নালা বন্দুকের বেশি কিছু দেখেনও নাই। কিন্তু বঙ্গবন্ধু যখন বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তখন এই বাঙালি জাতি, এই বাঙালি যুবকরা বুকে রক্ত দেওয়ার জন্য যখন পাগল হয়ে গেল। আমি যখন অনেক ছোট, ক্লাস 3 থেকে 4 উঠেছি, আমি দেখেছি আমার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন,
আমার দাদা আওয়ামী লীগের নেতা ছিলেন, আমাদের বাড়িতে এই আওয়ামী লীগ প্রথম প্রতিষ্ঠা হয়েছিল নারায়ণগঞ্জের বাইতুল আমানে। আমি দেখেছি সেই দিন মুক্তিযোদ্ধারা আমার মাকে সালাম করছে আর বারবার একটা কথাই বলছে, ভাবি দোয়া করবেন আমরা যাতে জীবন দিতে পারি দেশের জন্য। আমি অবাক হচ্ছিলাম এরা কি বলে। আমি বুঝতে পারছি তখনকার বাচ্চারা আমাদের এখনকার বাচ্চাদের মতো এত চালাক চতুর ছিল না, আমরা একটু স্টুপিড টাইপ ছিলাম। তা আমি বললাম আম্মা, বলেন কি? আমি বললাম এরা সবাই মরতে চাচ্ছে কেন? আমার মা উত্তর দিল দেশের জন্য যুদ্ধ করবে। আলাম স্বাধীনতা কি আম্মা? স্বাধীনতা মানে কি? আমার মা বললেন স্বাধীনতা মানে শেখ মুজিব। আমি বললাম ও, ৭৫ সনের 15ই আগস্টে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো, সেদিন আমার মাকে আবার জিজ্ঞেস করেছিলাম আমি সেপ্টেম্বর মাসের দিকে যে স্বাধীনতা মানে কি। আমার মা আস্তে করে মাথাটা নিচু করেছিলেন। আমি বললাম আমাদের স্বাধীনতা কি মরে গেছে? আমার মা উত্তর দিতে পারেন নাই। তখন আমার বাবা জেলে ছিলেন, খন্দকার খুনি মোস্তাক আমার মাকে ফোন করেছিলেন। মোস্তাক আমার মাকে আমার বাসায় ফোন করেছিলেন, ফোনটা আমি রিসিভ করেছিলাম। বললেন আমার আব্বাকে দেওয়ার কথা। আমার আব্বা মাত্র ঢুকেছেন। 14ই আগস্ট রাতে শেখ কামাল ভাই সহ পুরা ঢাকা সমস্ত নেতৃবৃন্দ, আমার বড় ভাই নাসিম ওসমানের বিয়ে ছিল, সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের নারায়ণগঞ্জের বাসায় যেতে চেয়েছিলেন। আমার বাবা মার সারা জীবনের দুঃখ কষ্ট, সেই দিন যদি ওনারা নারায়ণগঞ্জে যেতেন তাহলে হয়তো ঘটনা অন্যরকম হতো, আসলেই হয়তো অন্যরকম হয়তো, হয়তো ওরা হত্যাকাণ্ড পরিচালনা করতে পারতো না, অথবা অথবা আমরা সহ মরতাম। আমার মনে হয় ওরা হত্যাকাণ্ড পরিচালনা করতে পারতো না। কিন্তু হঠাৎ করে কামাল ভাই ডিসিশন চেঞ্জ করে বললেন যে না, আমরা যদি যাই নাসিমের বাসর রাত হবে না। যাই হোক, আমার ভাই প্রথম রাতেই সমস্ত আমার মার গয়না নিয়ে সমস্ত গয়না দিয়ে দিলেন, যাও বেরিয়ে যাও। বিয়ের প্রথম রাতেই বেরিয়ে গেলেন 50 জন নারায়ণগঞ্জের ছেলেদের নিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে। আমার বাবাকে ফোন করা হলো। আমার মা, আমি বললাম আমার আব্বা বাসায় নেই। আমরা তো যারা পলিটিক্যাল ঘরের লোক আমরা অভ্যস্তই থাকি কি বলতে হবে। বললাম বাসায় নাই। আমার মা ফোনটা ধরলেন। আমার মা ফোনটা ধরে বললেন খন্দকার মোস্তাক আমার দাদার পয়সায় চলতো, খাইতে পড়তো একটা সময়, এই জন্য আমার মাকে খুব সমীহ করে কথা বলতো। বললো আমার আব্বার কথা জোহাকে দে, ওকে বল কালকে মন্ত্রিসভায় শপথ করতে, আমি ওকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো। আমার মা সেদিন উত্তর দিয়েছেন, আল্লাহর নামে শপথ করে বলছি। আমি আমার মায়ের দিকে তাকিয়েছিলাম, আমার আব্বাও তাকিয়েছিলেন। আমার মা সেদিন ঘৃণা বলে বলেছিলেন যে আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় শপথ গ্রহণ করে, প্রথমে চেষ্টা করব আমার স্বামীকে হত্যা করতে। যদি হত্যা করতে না পারি আমি নিজে আত্মহত্যা করব। তখন খুনি মোস্তাক বলেছিল ওকে আর বাঁচাতে পারলেন না। আমার মা উত্তর দিয়েছিলেন বঙ্গবন্ধুকেই তো মেরে ফেলেছিলেন, আর মানুষকে বাঁচিয়ে রেখে লাভ কি? তো আমরা সেই আওয়ামী পরিবারের আমরা সবাই একটা পরিবার। এখন আপনারা আসেন, আমরা চাচ্ছিটা কি আর দেশে হচ্ছেটা কি? রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম উন্নয়ন আর উন্নয়ন। আমার সাথে আমার দুজন বন্ধু, একজন সুইজারল্যান্ড থেকে এসছে, একজন নেদারল্যান্ড থেকে এসছে। দেখে অবাক হয়ে গেল যে বাংলাদেশে এত পরিমাণ উন্নয়ন হয়েছে। সবাই দেখছে, সবাই বলছে আমরা সবাই বলছি আওয়ামী লীগের ক্ষমতা আসতে হবে। কেন? আওয়ামী লীগের ঠেকা কি? প্রবলেম কি আওয়ামী লীগের? শেখ হাসিনার না আপনার? আপনি শেখ হাসিনার কাছে চাবেন। শেখ হাসিনাকে কি দিয়েছেন? শেখ হাসিনাকে আপনি কি দিয়েছেন? বলেন ভোট দিয়েছি। শেখ হাসিনাকে ভোট দিয়েছেন? শেখ হাসিনা তো আপনাকে রিটার্ন দিয়েছে। যার মা বাবা ভাই তার ঘরের সবাইকে আমরা মেরে ফেলেছি, আমরা তার কাছে চাবো? উনি কি করেছেন? যখন আমি 96 সনে আমরা এমপি হলাম, প্রথম এমপি, যখন 96 সনে এমপি হলাম, ইন্ডিমিউনিটি অ্যাক্ট যখন বাতিল করা হলো, আমরা যারা ইয়াং এমপি আমাদের রক্ত তখন গরম ছিল, প্যালেস্টাইনের যুবকদের মতো আমরা ছিলাম। আমরা যে প্রধানমন্ত্রীকে বললাম, আপাকে বললাম, আমি নিজে বললাম আপা আমরা কিচ্ছু বুঝি না, স্পেশাল কোর্ট করেন, স্পেশাল কোর্ট করে ওই খুনিদের বিচার করেন। উনি বললেন না। আমরা বললাম কেন? বললেন আমি প্রচলিত আইনি বিচার করব, আমি আইনের শাসন চাই। আমরা অবাক হলাম, আইনের শাসন কেন চাবো? ওরা খুন করেছে, আমরা পাল্টা খুন করব। আমরা উত্তেজিত হলাম। উত্তেজিত হওয়ার পরে উনি আমাদের কথা শুনেন নাই, কারণ উনি বঙ্গবন্ধুর মেয়ে, উনি শোনার কথা না। উনি যেটা মনে করেন ন্যায্য উনি সেটাই করলেন। কিন্তু তারপরে কি হলো? এই 21শে আগস্ট হলো। আমার উপরে 16 জুন 2001-এ বম ব্লাস্ট করা হলো। RDX কি অপরাধ করেছিলাম আমরা? অপরাধ তো অবশ্যই আমরাও অপরাধ করেছিলাম। 71 সনে যারা 30 লক্ষ শহীদের রক্ত নিয়েছে, 71 সনে যারা 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম নিয়েছে, আমার ছাত্রলীগের ভাইরা, আমার যুবলীগের ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কিংবা আমার যুব সমাজ, আমার ছাত্র সমাজ, আমার যারা এখানে ইয়াং জেনারেশন আছেন, আমার মা বোনরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই,
যদি আজকে স্বাধীনতা সংগ্রাম হয়, সেই সংগ্রামের মধ্যে ধরেন আপনাকে এই বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছে, আপনাকে বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছে, আমাকে বেঁধে রাখা হয়েছে, এই সাংবাদিক ভাইকে বেঁধে রাখা হয়েছে, আমাদের মা বোনগুলিকে সামনে আনা হয়েছে, একটা একটা করে কাপড় খোলা হচ্ছে আপনার চোখের সামনে, একটা একটা করে কাপড় খুলে তাদেরকে বিবস্ত্র করে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। কি করবেন আপনি? নিজের মা যদি এইরকম বিবস্ত্র হয়ে ধর্ষিত হয়, আপনার সামনে আপনার স্ত্রীকে ধর্ষিত করে, আপনার সামনে যদি আপনার বোনকে বিবস্ত্র ধর্ষিত করে, এটা কি কোনো গল্প? নো, এটা কোনো গল্প না, এটা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। এখন যদি ওই বিবস্ত্র যারা ধর্ষিত হয়েছে তার সন্তানরা যদি এসে প্রশ্ন করে আপনার কাছে যে যাদের কারণে আমার মা সেদিন ধর্ষিত হয়েছিল, যাদের কারণে আমি পিতৃহারা হয়েছিলাম, যাদের কারণে আমি এতিম হয়েছিলাম, তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করছে, তারা বাংলাদেশের মাটিতে প্রধানমন্ত্রী হয়, ওই শাহজিজের মতো লোকেরা, ওই নিজামীর মতো লোকেরা, ওই মুজাহিদির মতো লোকেরা, আমার মাকে ফিরিয়ে দাও, আমার বাবাকে ফিরিয়ে দাও, কি উত্তর দিবেন বিবেকের কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আল্লাহর কাছে আপনার কি জবাব দিতে হবে না? আমরা কেন, এই যে আমাদের এই এলাকার লোকাল এমপি আমার ভাই মনির, আমরা যারা আছি, সালার, আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের এইখানে যারা বসা আছি, কিংবা আপনারা যারা আছেন, কেউ তো রাজনীতি করার কথা না। কেন আমরা রাজনীতি করব? ৭১ পরে যদি ৭৫ বঙ্গবন্ধুকে হত্যা না করা হতো, আমাদের বহু পরে স্বাধীন হয়েছে দুবাই, আমাদের বহু পরে এস্টাবলিশ হয়েছে সিঙ্গাপুর, দুবাই আজকে কোথায় চলে গেছে, আর আমরা কোথায় পড়ে আছি? আজকে হয়তোবা যদি বঙ্গবন্ধুকে না মারতো, এই ক্যারিসমেটিক লিডারটাকে না মারতো, আমরা যাকে মেরে ফেলেছি, আমরা মেরেছি, কিছু করতে পারিনি। আমরা যাকে হত্যা করেছি সে যদি বেঁচে থাকতো, আজকে বাংলাদেশ হয়তো জাপানের চেয়ে উন্নত দেশ থাকতো, কিন্তু আমরা তাকে মেরে ফেলেছি। অধিকৃত বাঙালি জাতি আমরা তাকে মেরে ফেলেছি। মেরে ফেলার পর তার মেয়ে বেঁচে গেছে। আর তুই বাঁচবি কেন? আরে তুই শেখ হাসিনা, তুই কেন বাঁচবি? তোর বাবার এত বড় সাহস ছিল, তোমার বাবা বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘে যে বলে, কত বড় সাহস বাংলাদেশের মতো দেশের একটা নেতা, আপনি বলেন কি বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিত মানুষের পক্ষে। গরিব মানুষের পক্ষে থাকো, বড় লোক তো খেপছে দেখেই মারছে। বাংলাদেশের জমি চেয়েছে কোথায়? সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল, কেন? ঘাঁটি বানাবে। ওই আবার সেই পুরনো জিনিস আবার নতুন করে শুরু হয়েছে। যখন বঙ্গবন্ধু পা তুলে বলেছিলেন আমার দেশের 1 ইঞ্চি জমিও কাউকে দেওয়া হবে না, বঙ্গবন্ধুকে সেদিন থেকেই হত্যার পরিকল্পনা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু ওরা একলা মারা নাই, পিছন থেকে মীর জাফর দরজা খুলে দিয়েছিল ওই খুনি মোস্তাকের বাচ্চারা আর জিয়ার মতো খুনিরা এবং খিলাররা। তাই বঙ্গবন্ধু বলেছিলেন এবারের স্বাধীনতার সংগ্রাম আর এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তার মেয়েটাকে আমরা 21 বার, আমার মা, শেখ, আমরা যারা এখানে বসে আছি, এমপি কিংবা যেই হোক, আমাদের সবার কাছে, 2-1 বয়স্ক ছাড়া, শেখ হাসিনা আমাদের কাছে, আপনাদের কাছেও না, শি ইজ নট আওয়ার লিডার, সে আমাদের প্রাইম মিনিস্টার না, সে আমাদের নেত্রী না, সে আমাদের মা, আমাদের মায়ের জায়গায় তার অবস্থান হয়েছে। এই মহিলাটা পৃথিবীর সমস্ত কষ্ট দুঃখ সহ্য করে নীলকণ্ঠী হয়ে সকল বিষ হজম করে আপনারা আমার জন্য কাজ করছেন। কেন? ওনার বাবার স্বপ্ন পূরণ করতে। আমি বলেছিলাম, আমি কসম খেয়ে বলছি আল্লাহর নামে, আমি নিজে বলেছি যে এবার আমাদের ছেড়ে দেন, আমাদের কাজ তো শেষ আপা, এবার আমাদের আর ভালো লাগে না, আমাদের ছেড়ে দেন। বলছে তোমাদের স্বপ্ন শেষ হয়েছে, আমাদের স্বপ্ন, আমি মিথ্যা তো বলবো না, বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে, জাপান হয়ে যাবে, এটা আমাদের স্বপ্ন ছিল না, এটা আমাদের স্বপ্ন ছিল না। আমার জেনারেল সেক্রেটারি সাহেব এখানে উপস্থিত আছেন, এইটা আমাদের স্বপ্ন ছিল না। আমাদের একটা স্বপ্ন নিয়ে আমরা 75 পরে আসছিলাম, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। তখন ক্লাস 7 থেকে 8-এ পড়ছিলাম, পোস্টার লাগাইছিলাম হাতে, সেপ্টেম্বর মাসের 14 তারিখে শেখ মুজিব হত্যার বিচার চাই। পিঠের মধ্যে সাইকেল ভাঙে হয়েছিল, বাপ জেলে ছিল, 1 বেলা ভাত খেয়েছি, 2 বেলা ভাত খাই নাই। মেজো ভাই সেলিম ওসমান ইন্টারমিডিয়েট ছাত্র ছিল, বঙ্গবন্ধু হত্যাকারী ধরে নিয়ে যে বুকের মধ্যে 42টা ছিদ্র করেছিল। থামি নাই আমরা থামি নাই। এটা আমার একলা ইতিহাস না, বাংলাদেশের সমস্ত জায়গায় আওয়ামী লীগের একই ইতিহাস, কম আর বেশি সবারই এক ইতিহাস। আমাদের ইচ্ছা ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। যখন বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছিল, নেত্রীর কাছে ছুটি চেয়েছিলাম যে আপা এবার তো হয়ে গেছে। উনি বলেছেন না, আমার তো হয় নাই। আমরা আপনি কি চান তাহলে? বলে আমি বাংলাদেশের মানুষের মুক্তি চাই। আমরা বললাম মুক্তি মানে কি? বিশ্বাস করেন, একটা ঘটনা বলি, এই ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমি শামীম ওসমান আগে এইভাবে রাজনীতি করতাম না। রাজনীতি মানে বুঝতাম এই এখনকার মতো স্লোগান বুঝতাম, রাজনীতি মানে বুঝতাম জিন্দাবাদ, বড় বড় মিছিল, বড় বড় কিছু একটা পদ পদবি ইত্যাদি ইত্যাদি, এগুলি বুঝতাম। কিন্তু
পরে বুঝেছি রাজনীতি মানে রাজনীতি না। এখানে যারা আমার যুবলীগের ভাই আছেন, আমার ছাত্রলীগের ভাই আছেন, স্বেচ্ছাসেবক কৃষক লীগ আছেন, এরা তো এখানে যারা সিনিয়র এমপি মহোদয় আছেন ওনাদেরকে বলছি না, আমার সন্তান যারা আছেন, আমার ছোট ভাই তুলে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতি একটা ইবাদত, রাজনীতি একটা ইবাদত। কবে থেকে শিখেছি জানেন? একটা ঘটনা বলি। 2001 আমি পার্লামেন্টে ওই কথা বলেছি। আমার ভাই ছিল, আমার 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 অত্যন্ত প্রিয় ভাই সানোয়ার ছিল, আমার ভাই মনির ছিল। আমি দেখেছি সানোয়ার কাঁদতে, মনিরকে কাঁদতে দেখেছি। আমার ভাই আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় আমাদের ভিপি জোয়ার ভাই ছিলেন, সবাই ছিলেন সেদিন পার্লামেন্টে। আমার মুরব্বী ছিলেন, এমপি সাহেব ছিলেন। সেদিন আমি ঘটনা বলেছি এই কারণে, কালকের দিন বাঁচবো কিনা আমি জানি না, কারণ 16ই জুন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমার 20টা ছেলে মরে গেল, আমার এই হাত খুলে পড়েছিল, আমার পা চলে গেছিল। আমার জ্ঞান ফেরার পরে আমার কানে আমি কিচ্ছু শুনছিলাম না, বিশ্বাস করেন। সবচেয়ে ভয়াবহ বোম ফুটানো হয়েছিল। কেন? ওই যে বললাম, যারা আমার ভবনের সামনে নিয়েছিল, আমরা বলেছিলাম নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে গোলাম আযমের প্রবেশ নিষেধ। এই আমরা বললাম কেন? আর জাহাঙ্গীর ইমাম ভবন করলাম। এই করার কারণে আমার নেত্রী আমাকে ডেকে বললেন, তুমি নারায়ণগঞ্জ যাবে না, শামীম তুমি আমার গণভবনে থাকবা। আমরা না আপু, আমি নারায়ণগঞ্জ থাকবো। বলো কেন? আমি পারবো না, আমি ওখানে থাকতে পারবো না। বলো তাহলে এক কাজ করো, খুব সাবধান ভাবে চলো। আমি ভেবেছিলাম সামনের থেকে ওরা মারবে। আরে আমরা আওয়ামী লীগের সন্তান, আমরা ছাত্রলীগ করা ছেলে, আমরা যুবলীগ করা ছেলে। তোরা সামনে দিয়ে আয় না, তোরা 10,000 আসবি, আমরা 10 জন যাবো, সমানে সমান, সমানে সমান। মিথ্যা কোন সময় সত্যের সাথে পারে না। আমরা সত্যের পথে আছি, ইনশাল্লাহ। সত্যের পথে যে থাকে তার সাথে আল্লাহর রহমত থাকে ভেবেছিলাম। কিন্তু ওরা তো কাপুরুষ, ওরা তো খুনি, ওরা তো আমার মা বোনদের রেপ করা লোক, ওরা তো বাংলাদেশকে ধর্ষণ করতে চায় এখন। সেই জন্য ওরা সেদিন গোলাম আযমকে নিষিদ্ধ ঘোষণা করার পরে গোলাম আযম মুন্সিগঞ্জ, নরসিংদী আর একটা 3টা এলাকায় যেতে না পাওয়ার পরে সে গোলাম আযম আমৃত্যু ছেড়ে দিল। দেওয়া হলো কাকে? নিজামীকে দেওয়া হলো। তখনই বলা হলো আমাকে মারা হবে। আমি ভাবলাম ঠিক আছে, সামনাসামনি মারলে মারবে, প্রস্তুতি নিয়ে গাড়িতে যাইতাম। বেশি লোক না, আমরা 3-4 জনই যাইতাম, বেশি লোক নিতাম না। কিন্তু ওরা ওইভাবে মারলো না, বোম ব্লাস্ট করলো। 20টা ছেলে আমার মাংসের টুকরা হয়ে গেল, এই টুকটুক। সেই দিন যখন জ্ঞান ফিরলো, আমার কানের সামনে সবাই বলতেছিল, সাংবাদিকরা চিৎকার দিয়ে বলছিল, ATN বাংলা সেদিন ওপেনিং হয়েছিল, সেদিন খবর। আমার কানের সামনে চিৎকার দিয়ে বলছিল, কিছু বলবেন, কিছু বলবেন। আমি শুনতে পারছিলাম না। আমার বড় ভাই সেলিম ওসমান, যিনি এমপি, তিনি আমার কানের সামনে এসে বললেন, তোমাকে জিজ্ঞেস করছে তুমি কিছু বলবে? আল্লাহ হ্যাঁ। বলো। আল্লাহ শেখ হাসিনাকে বাঁচান। একটা কথাই বলেছিলাম, আমাকে বাঁচান বলিনি। এবং আমিও না, আমার বন্ধু চন্দনশীল থেকে আরম্ভ করে যাদের দুটো পা নাই, কেউ বলে নাই। আমরা কেউ বলি নাই। আরে যারা আমাদেরকে মারতে চান তারা শুনে রাখেন, ওই যারা এখনো বেঁচে আছে, পঙ্গু হয়ে গেছে জীবনের তরে, আমরা কেউ বলি নাই যে আমাদেরকে বাঁচান। আমরা বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। কেন? বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা আমাদের কৈশোর হারিয়েছি। আমাদের জুবাইর ভাই, আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি বলেন সাধারণ সম্পাদক? আমরা আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেছে। শেখ হাসিনা আমার বাচ্চার আগামী দিনের ভবিষ্যৎ। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না। আমি বলতেছি, শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ ছিলেন না, বাঙালি জাতির সম্পদ ছিলেন। আওয়ামী লীগের বঙ্গবন্ধু না, জাতির পিতা কোনো সময় কোনো দলের হয় না। বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতি ছিলেন। শেখ হাসিনার স্তর আজকে ওইখানে এসছেন। শেখ হাসিনা আমার বাচ্চার, আপনার বাচ্চার, আমার বংশধরদের আগামী দিনের ভবিষ্যৎ। শেখ হাসিনা কেন ভবিষ্যৎ? কারণ উনি ওনার বাবার অসমাপ্ত কাজ করতে চান। কি করতে চান? উনি বলেছেন, আমার বাবা বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতা এনে দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু, কিন্তু মুক্তি আনতে পারেন নাই। মুক্তি আনতে পারেন নাই। ওই মুক্তি কি? অর্থনৈতিক মুক্তি। এই মহিলা দিন রাত 24 ঘন্টা সংসার ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে দূরে রেখে, একটা মাত্র বোন তাকে দূরে রেখে, পৃথিবীর সমস্ত নিঃসঙ্গতা একলা নিয়ে, সকাল আমরা এখানে যে কটা এমপি আছি সবাই মিলে যা কাজ করি প্রতিদিন, তার 10 গুণ বেশি কাজ উনি একা করেন। বাংলাদেশের মানুষের মুখে উনি হাসি দেখতে চান, মুক্তি দেখতে চান। কেমন করে দেখতে চান জানেন? আপনাদের কি চোখে দেখেন? এই মাগরিব আর আসরের সময়, আল্লাহ তুমি সাক্ষী, মিথ্যা কথা বলে তুমি সাক্ষী। একটা ঘটনা বললে বুঝতে পারবেন, একটা কথা বললে বুঝতে পারবেন। সেই কথাটা আমি বলছি। 2500 এলাকা, আপনারা ছিলেন নারায়ণগঞ্জ একটা এলাকা আছে 2500। দুপুর 1টার সময় জনসভা, প্রচন্ড গরম। গরম মানে কি ভাইজান? এমন গরম যে সহ্য করা যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মা শেখ হাসিনা এই জনসভায় যাবেন।
গেলেন, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি কারণ বোধহয় আজান দিয়ে ফেলবে, যেন আমি তালগোল পাকায় ফেলতেছি কোন দিকে যাব। তো সেইখানে উনি বক্তব্য দিলেন, আমি মিটিংটা কন্ডাক্ট করতেছিলাম। কন্ডাক্ট করার পরে উনি বক্তব্য দিয়ে, এবার অলরেডি তখন গোপালগঞ্জে ওনাকে মারার চেষ্টা করা হয়ে গেছে, 76 কেজির বোমা, যেটা ফুটলে সেদিন শেখ হাসিনা, শেখ রেহানা সহ আর জিলুর রহমান চাচা সহ সব শেষ হয়ে যেতেন। ফুটে নাই, আমরা খুব আশ্বস্ত হই, ফুটে নাই, গ্রেনেড ওনার উপরে পড়ে নাই। আমি সেদিন পার্লামেন্টে বলছি, আপনি তো আমাদের কাছে মৃত। আমার সাথে সালমার ছিল, মনির ছিল, আমার মুরব্বী ছিলেন। আমি বলছি আপনি তো মৃত, আপনার কথা শুনবো কেন? আমি বলেছি আপনার কথা পার্লামেন্টে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথা এবার শুনবো না। আপনিও মৃত, আমরাও মৃত, আমরাই তো বোমা হামলা মারা গেছি। মৃত মানুষের কথা মৃত মানুষ শুনে কেমন করে? গণতন্ত্রের চর্চা করবো কার সাথে? বিএনপির সাথে। বিএনপি কোনো গণতান্ত্রিক দল? যারা গণতন্ত্র আনবে বলে 500 জন মানুষকে পুড়িয়ে মারে, তারা গণতন্ত্রের দল? যারা গণতন্ত্র আনবে বলে 70টা ট্রেন পুড়িয়ে দেয়, তারা গণতন্ত্রের দল? যারা গণতন্ত্র আনতে বলবে 3336 জন মানুষকে 13-14-15তে আগুন দিয়েছে, তারা গণতান্ত্রিক দল? যদি তারা গণতান্ত্রিক দল হয়, আমি ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে, আমি তার সাথে গণতন্ত্র চর্চা করতে চাই না। আমি বিএনপি রাজাকার আলবদল আল শামসের সাথে গণতন্ত্র চর্চা করতে চাই না, কারণ আমি মুক্তিযুদ্ধের সন্তান, কারণ আমার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এলাকার, আমার ফারুক চাচা মুক্তিযোদ্ধা, আর আমরা তাদের উত্তরসূরি। তাদের সাথে তো আমরা হাত মিলাতে পারি না। তাই একটা কথা বলি, সেই দিন 2500 থেকে নেত্রী যাচ্ছেন, আমি দেখলাম, প্রথম থেকে দেখলাম তাকে একটু দুর্বল লাগছে। হেলিকপ্টার দাঁড়ানো আছে, এই মনে করেন হেলিকপ্টারটা এইখানে, আর এইখানটা মানুষগুলি একদম ছিঁড়া কাপড় চুপড় পরা, কিছু মহিলা, কিছু পুরুষ, আর কিছু বাচ্চা। বাচ্চাগুলি হাত দেখাচ্ছে আর বলছে ন্যাংটা ন্যাংটা বাচ্চা, ও হাসিনা হাসিনা, ওই হাসিনা আমি করতেছে। ওরা তো জানে না এটা কে। তো আমি দেখলাম প্রধানমন্ত্রী আমাকে ডেকে বললাম, কি হয়েছে আপা, আমাকে ডাকছেন? বললো হ্যাঁ, আমার সাথে একটু চান্দিনায় যাবি? আমি যাবো। আপা আমার যেতে পারবো না, আমার দেখেন কি অবস্থা, ঘামে। বলো কিচ্ছু হবে না, চল। আমি না সকাল থেকে কিছু খাইনি নাস্তা, তুই যদি একটু যাস, তুই কিছুক্ষণ বক্তব্য রাখবি, তত আমি একটু রেস্ট নিয়ে নিব। খুব মায়া লাগলো। আর এই অবস্থায় বলে কিচ্ছু হবে না। এর মধ্যে ওই মানুষগুলি তাকিয়ে আছে ওনার দিকে, উনি আস্তে করে এখানে, জাস্ট এইখান থেকে স্টেজ থেকে ওই পর্যন্ত উনি হেঁটে যাচ্ছেন। তখন স্বাভাবিকভাবেই নিরাপত্তা কর্মী যারা এসএসএফ আছে, পুলিশ আছে, এরা বলছে স্যার 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 আর যাবেন না, স্যার 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 প্লিজ স্যার প্লিজ স্যার। একটা সময় উনি যাচ্ছেনই হেঁটে, হঠাৎ করে উনি থেমে গেলেন, থেমে ধমক দিলেন, সরব সবাই সরব। আচ্ছা আমি মায়তো, আমি গেলাম, দেখলাম এই 3টা মিনিট আমার জীবনের রাজনীতি বদলে দিয়েছে। বিশ্বাস করেন, এই 3টা মিনিট আমি দেখলাম ওই মহিলাগুলি ওনাকে জড়ায় ধরে আদর করছে। অনেকদিন পর মার সাথে দেখা হলে কেমন লাগে? আমার তো মা বাবা নাই, আমার তো মা বাবা নাই। কবরটার সামনে গেলে টের পাই যে মা বাবা নাই, মনে হয় কবরটার মধ্যে শুয়ে থাকি মার বুকে। উনি ঠিক একইভাবে ওই মহিলাদের বুকে মাথা দিলেন, চোখটা বন্ধ রাখলেন, মহিলাগুলি আদর করলো। এরপরে বয়স্ক লোকগুলি ওনার মাথায় হাত দিয়ে এইভাবে দোয়া পড়তেছে, এইভাবে দোয়া পড়লো, উনি চোখ বন্ধ করে দোয়া নিলেন। ঘুরে আসতেছেন, যেই না ঘুরে আসতেছেন, হঠাৎ করে দেখলাম ওই বাচ্চাগুলি আবার বলতেছে হাসিনা হাসিনা বলতেছিল যারা, উনি ওদের দিকে তাকায় হাসলেন। হেলিকপ্টারে উঠলেন, আমি উনি সামনাসামনি বসছি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মুখের মধ্যে হাসি। আমি তখন একটু বেয়াদব কিছু ছিলাম, মানে মার সাথে ছেলে যা সম্পর্ক থাকে। আমি বললাম যে আপা, ও আপা। বলে কি? আমি আপনি হাসেন না কাঁদেন? আল্লাহ নাম, আল্লাহ সাক্ষী, আপনি হাসেন না কাঁদেন? উনি আমাকে উত্তর দিলেন, শামীম, ওই মহিলাগুলি না যখন আমাকে জড়ায় ধরে বুকে চাপা দিয়ে ধরে, আমার মনে হয় আমার মা কবর থেকে উঠে বলছে, মা গো, ও মা, চিন্তা করিস না মা, আমার দোয়া তোর সাথে আছে। ওই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন আমার মাথায় হাত দিয়ে দোয়া করে, আমার মনে হয় আমার বাবা বঙ্গবন্ধু বলছে, মা এই মানুষগুলির জন্য কিছু কর, আমি তো কিছু করতে পারলাম না, তুই কর। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যখন আমাকে দূর থেকে হাসিনা হাসিনা বলে ডাকে, আমার মনে হয় আমার ছোট্ট ভাইটা আসলে বলছে, হাসু আপা, ও হাসু আপা, আমাকে একটু কোলে নাও না। আপনার মধ্যে সাংবাদিক ভাইরা, আপনার মধ্যে পুলিশ ভাইরা, আপনার মধ্যে, আপনাদের সবার মধ্যে শেখ হাসিনা তার মা বাবা ভাইকে খুঁজে পায়। সেই কারণেই উনি দেশটাকে জীবনের রিস্ক নিয়ে ভালোবাসে। আর এই ভালোবাসার দুর্বলতাকে মনে করে আজকে বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলি বাংলাদেশে হস্তক্ষেপ করতে চায়। কোন নেতার ক্ষমতা আছে? বাংলাদেশের ছোট্ট দেশের নেতা সরাসরি বলে দিয়েছেন সেন্ট মার্টিন নিতে চায়, বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চায়। এটা একমাত্র শেখ মুজিবের রক্ত শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তাই ওই আমেরিকার কথা শুই না, ওই দেশের কথা শুই না,
মাঝখানে কিছু লোক লাফালাফি শুরু করে দিয়েছে, মনে করছে ক্ষমতায় আসি ক্ষমতার 100 কিলোমিটারের মধ্যে বিএনপি আসবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম ইনশাল্লাহ। 100 কিলোমিটার মধ্যে আসবে না। তোরা নাচতে পারবি, বান্দরের নাচ নাচাইবো তোদের দিয়া, তোমরা নাচবা, তাই না? বান্দর নাচ নাচ নাচ, ছোটবেলা দেখতাম না কি জানি কবিতা কইতো, ওই কইতে পারবো। আমার যুবলীগের সভাপতি ওই যে ডুগডুগি না, ডুগডুগি বাজায়, ওইখান থেকে ডুগডুগি বাজায় তোরা নাচতেছে। আরে নাচ, তোরা কত নাচবি, কি করতে চাস তোরা? আমাদের সাথে লড়বি, জামাত বিএনপি সব মিলে লড়বি। ওকে ওকে হবে, আমরাও রেডি আছি, আমরা চলবো। আমরা কেন? আমরা এখন, আগে বলতাম বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, আগে আমাদের এই নেতাদের দাবি ছিল একটাই, আর এখন নেত্রীর স্বপ্ন, শেখ হাসিনার স্বপ্ন আমাদের স্বপ্নে পরিণত হয়েছে। কি? বাংলাদেশের মানুষের মুক্তি চাই। আপনারা চিন্তা করতে পারেন, কোভিড পিরিয়ডে সারা পৃথিবী যখন অস্থির, তখন 50 লক্ষ মানুষের উপরে মাথার ছাদ দেয় শেখ হাসিনা। আর এই 50 লক্ষ মানুষ যখন ঘরে ঢুকেছে, তাদের হাত যখন উঠেছে আল্লাহর কাছে, চোখ দিয়ে পানি পড়েছে, যার একখণ্ড জমি ছিল না, যার মাথার উপরে ছাদ ছিল না, ওই পানির যে দোয়া, ওই দোয়ার সামনে আপনার এই অস্ত্র কোনো কাজে লাগবে না, কিচ্ছু করতে পারবেন না আপনারা। তাই আগামী 1 মাস আমি একটু আপনাদেরকে একটু বলতে চাই, একটা জিনিস দরকার, শুধু আমাদের ঐক্য। আমাদের ঐক্য আপনারা বজায় রাখেন, কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ। একটা জিনিস শুধু, ঐক্য ঐক্য আর ঐক্য। আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্য। সেই কারণে বলতে চাই, ওরা আঘাত করবে এই আগস্ট মাসের শেষ থেকে শুরু হবে, সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে অক্টোবর নভেম্বরের মধ্যে এসে ওরা একটা ভয়ানক ধরনের বাজে খেলা খেলবে। আমরা যারা আছি, আমরা যারা বিশ্বাস করি স্বাধীনতা সংগ্রামে, আমরা যারা মুক্তিযুদ্ধের বংশধর, আমাদেরকে রেডি থাকতে হবে। আমরা অবশ্যই খেলবো তাদের বিরুদ্ধে, ওই অশুভ শক্তির বিরুদ্ধে। শুভ শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি খেলবে, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে আমরা অসাম্প্রদায়িক শক্তি খেলবো, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা খেলবো। খেলা হবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ। আমরা কি জিতবো না? জিতবো তো? তাহলে একটা স্লোগান দেই, জয় বাংলা। আমাদের পূর্বপুরুষরা যারা মুক্তিযুদ্ধ সমাজ স্লোগান দিয়েছিলেন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আজকের যুব সমাজ, আমার যুবলীগের সভাপতি ভাই, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, আপনাদের বলি, আজকে নতুন স্লোগান হবে, বীর বাঙালি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো। এই রক্ষার আহ্বান জানিয়ে, টাঙ্গাইলের নেতাদের নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়ে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এই জন্য আমার বক্তব্য শেষ করলাম। সামনে আমার দেখা হবে। আর আমার এলাকাতে আপনাদের একজন লোক চলে গেছে, উনি আর ফিরে আসবে না, আমার এলাকা বাসিন্দা করে দেবো ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাই টাঙ্গাইলের বাসীকে, একজন সুসন্তান উপহার দিয়েছেন, যিনি আমার নারায়ণগঞ্জের এসপি হিসাবে, আমার ছোট ভাই হিসাবে, আমাদের রাসেল, আপনাদের এলাকার রাসেল, আমি ওই নামেই ডাকি, এবং খুব সাহসী পুরুষ, এবং নারায়ণগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক থেকে আরম্ভ করে ওই জঙ্গিবাদকে দমন করার জন্য দিন রাত এই ভদ্রলোক কাজ করছে। টাঙ্গাইলের মানুষের কাছে বলতে চাই, ওনাকে টাঙ্গাইল থেকে বাদ দিয়ে দেন, আমরা নারায়ণগঞ্জের নাগরিকত্ব দিব, নারায়ণগঞ্জে কাজ দেবো। আমাদের এরকম ভালো লোক দরকার আছে, একবারে আমরা পার্মানেন্ট নিয়ে নিতে চাই। দোয়া করবেন আমাদের জন্য, সামনে দেখা হবে ইনশাল্লাহ। আমরা হারবো না, কারণ আমরা মুক্তিযুদ্ধের জাত, মুক্তিযুদ্ধের বংশ। জয় আমাদের নিশ্চিত, জয় বাংলা। এবং আবার এই আদানের সময় নিশ্চিত করে বলছি, ইনশাল্লাহ 2024-এ ইলেকশন হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন ইনশাল্লাহ। আপনাদেরকে বলে গেলাম এই কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনারা দেখছেন এনকে কেবল ভীষণ এইচডি, সময়ের সাথে আগামীর পথে।